বাইরে অনেকের সাথে দেখা হয়েছে বা আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে এখানে দেখা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, হয়তো আপনারা অনেক কিছু বলতে পারেন না। একটা গণমাধ্যমের সাথে আছেন, একটা হাউজের সাথে আছেন, সেই হাউজের অনেক ধরনের পলিসি থাকে, যেই কারণে অনেক কথা চাইলেও আপনারা বলতে পারেন না। হয়তো বিশেষ করে রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে আপনাদের বা মানুষের যেটা বলছেন যে এই জানার আগ্রহটা বা প্রকৃত বিষয়গুলো আপনারা তুলে ধরেন বা তাদের মুখ থেকে বের করে আনেন। আমি আজকে প্রথমবারের মতো এই চট্টগ্রাম প্রেস ক্লাবে পা রেখেছি। এটা আমার জন্য অবশ্যই একটা সম্মানজনক বিষয় এবং ভালো লাগার বিষয় যে আনুষ্ঠানিকভাবে প্রথম এখানে আসতে পেরেছি। আমরা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমরা যদি আবার একটা এইখানে পরিবেশ না তৈরি করতে পারতেন তাহলে তো এখানে আসতে পারতাম না। সুতরাং সেজন্য আজকের এই প্রোগ্রাম সাংবাদিক নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে আমি দুঃখিত যে আমার এইদিকে খুব বেশি যাতায়াত না থাকে, আমি অনেকে ব্যক্তিগতভাবে চিনি না। আমি বলেছিলাম যে কয়েকজন সিনিয়র সাংবাদিক যারা আছে তাদের নামটা লিখে দিলে আমার জন্য সুবিধা হতো। এখানে এনটিভির বীর প্রধান শামসুল হক হাজারি ভাই আছেন, হায়দারি, মুস্তফা নঈম ভাই তিনি কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি, সালে নোমান ভাই সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। আমার আপনাদের কয়েকজনের সাথে দেখা হয়েছিল আমার আদালতে ঢাকায়। গোলাম মাওলা মুরাদ ভাই সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাব, এবং একই সাথে বোধহয় আপনার সাথে কয়েকজনের সাথে ঢাকায় দেখা হয়েছিল। তারা একটা আইনগত লড়াই চালিয়ে যাচ্ছিল এই প্রেস ক্লাবের বিষয় নিয়ে, এবং আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা একটা পরিস্থিতির উত্তরণ ঘটিয়েছেন, যেটা ইনফরমালি অনেকে বলছিলেন যে প্রেস ক্লাবে আরেক দেশের মৃত প্রধানমন্ত্রী, জীবিত প্রধানমন্ত্রী, বিভিন্ন নেতাদের জন্মদিন পালন করা হতো। এটা আমাদের দেশের ধরেন জাতীয় নেতৃবৃন্দের পর্যায় থেকে আমাদের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে শেরে বাংলা ভাষালী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরকম যারা আছে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তাদের স্মরণ সভা, তাদের জন্মদিনে দু চারটে সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু একেবারেই একটা প্রতিবেশী দেশে, তো এটা আমরা দেখেছি। আমার বাড়ি বরিশাল, ওই এলাকার একজন এমপি এবং জাতীয় পার্টির খুব সিনিয়র নেতা ছিলেন এবং একসময় মহাসচিব ছিলেন, রুহুল আমিন হাওলাদার। তার ওয়াইফ এমপি ছিলেন। তিনি ইন্ডিয়ান হাই কমিশনারের নামে আমাদের ওই বরিশাল একটা সড়ক করেছেন আপনার নাম। তো এটা খুব আশ্চর্যজনক যে পাশের দেশের আপনার একজন রাষ্ট্রদূত, তার ওই ধরনের কোনো খুব স্যাক্রিফাইস, বাংলাদেশের প্রতি খুব ডেডিকেশন, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলে সেটা আপনার তিনি করতে পারেন। হর্ষবর্ধন সিংলা এখানকার অ্যাম্বাসেডর ছিলেন, তার নামে একটা সড়ক করেছে। আমরা যতদূর দেখেছি যে আমাদের এই প্রতিবেশী দেশ, আমরা বন্ধু প্রতিম রাষ্ট্র বলি, আমরা একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে বারবার আমরা সম্পর্ককে এগিয়ে নিতে চাই, কিন্তু তাদের রাষ্ট্রীয় নীতিটা আমরা বরাবর দেখেছি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আপনারা পরিষ্কার দেখছেন গত 16 বছরে এই যে বিনা ভোটের নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং 2008-এর নির্বাচনেও যে ব্লুপ্রিন্ট হয়েছে 111-এর মাধ্যমে, 2018-তে যে আগের রাতে নির্বাচন হয়েছে, 24-এর যে আমি দামি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনকে আন্তর্জাতিক পর্যায়ে এন্ডোর্স করেছে আমাদের এই প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য ছিল। সো এই জায়গা থেকে তো আমরা বলতে পারি না যে তাদের আচরণটা বন্ধুত্ব সুলভ ছিল। তবে আমাদের দিক থেকে বারবার পজিটিভ অ্যাপ্রোচ ছিল। এবং আমি আপনাদেরকে এটুকু আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমার সাথে একটা ইনফর্মাল মিটিং এ আমি তাদেরকে বলেছিলাম, মানে তোমরা একটা পরিষ্কার লাইন কি বলতে পারো, ক্যান ইউ গিভ অ্যান স্টেটমেন্ট, ওয়েস্টার্ন অ্যাম্বাসেডার্স যেভাবে বলতেছে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেভাবে বলতেছে যে আমরা বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেখতে চাই। 24-এর ইলেকশন আগে আমি একজন কূটনীতিককে বলেছিলাম, বলছি যে আমরা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মাথা ঘামাই, অথচ বাংলাদেশের এই যে গত 16 বছরের ফ্যাসিবাদ, এমনকি বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দলকে নির্মূল করার জন্য তাদের রাষ্ট্রীয় পলিসি আছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি এবং
তাদের যে আদর্শিক সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, তাদের পলিসি হচ্ছে সবসময় বাংলাদেশকে ইসলামপন্থীদেরকে নির্মূল করা, পরিষ্কার ভাবে। যদিও আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা বসবাস করছি, এবং বাংলাদেশে কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ, এটা পৃথিবীর খুব কম দেশে পাবেন। আমেরিকার অনেক দেশ আছে যেখানে এখনো নিগ্রোরা, ব্ল্যাক আফ্রিকানরা সেফ না। লাইক আমরা যদি সাউথ এশিয়ান যদি ওই সমস্ত স্টেটের মধ্যে যাই, আপনাদের আশপাশে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে ওইভাবে আপনারা দেখেছেন? কিছু ঘটনা আমরা যেটা পরিষ্কারভাবে বলছি, পলিটিক্যালি আপনার সংশ্লিষ্টতা থাকার কারণে, যেমন এই চট্টগ্রামে তো আপনাদের আছে কিছু কিছু নেতৃবৃন্দ, তারা যদি কোনো একজন কমিশনারের কথা, কমিশনার ছিলেন, কমিশনার শৈবাল দাস বলেছেন, তো তিনি তো তার ধর্মীয় পরিচয়ের কারণে, তিনি তো তার রাজনৈতিক পরিচয়ের কারণে, তিনি ফ্যাসিবাদের দোসর হয়ে রাজপথের ছাত্র জনতার উপরে নাসরিন যেটা বলেছেন, গুলি চালিয়েছেন, রামদা বগি নিয়ে দৌড়েছেন। তো তাহলে তাদেরকে কি জনগণ 5ই আগস্টের পরে আদর করবে? সেই তুলনায় আমি মনে করি এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, অনেক সহনশীল ছিল। যে আওয়ামী লীগের নেতারা বলেছিল, পাওয়ার পার্টির আওয়ামী লীগের সেক্রেটারি সিনিয়র নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে 5 লক্ষ লোকের লাশ পড়বে। আওয়ামী লীগের 5,000 লোকের লাশ পড়েছে, 500 লোকেরও লাশ পড়ে নাই। তাহলে মানুষ তো সহনশীল, এবং আমার বিশেষ করে আন্দোলনকারী এই ছাত্র জনতা নাগরিকদেরকে ধন্যবাদ দিতে হয়। আমেরিকাতে বলছে যে 1 মিনিট বিদ্যুৎ না থাকলে শত শত নারী রেপের শিকার হয়। বাংলাদেশে 5ই আগস্টের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অরক্ষিত দেশে 5, 6, 7, 8 বলা চলে প্রায় 4 দিন একটা রাষ্ট্র সরকারবিহীন ছিল। সেই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে এই 4 দিনে চুরি, ছিনতাই, ডাকাতি দেখেছেন সারা দেশে হয়েছে? হয় নাই, খুব বেশি হয় নাই, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর অনেক জায়গায় দেখেছি ওই আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় অনেক জায়গায় ডাকাতি হয়েছিল, সেটা খুব রেয়ার কেস। কিন্তু দেখেন 4টা দিন একটা রাষ্ট্র সরকারবিহীন, আইন শৃঙ্খলা বাহিনী, আজকে আমাদের আপনার এই যে পুলিশ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভলি রাজপথে টহল দিচ্ছে, ভূমিকা পালন করছে, কিন্তু তারপরে এখন আমরা দেখছি খুন বেড়ে যাচ্ছে, ছিনতাই বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটছে, এবং মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত হচ্ছে। তো আমি আমাদেরকে আমি জাস্ট এই কথাটা মনে করে দিচ্ছি, 5, 6, 7, 8 এই 4টা দিন আমরা কিভাবে এই পরিস্থিতি ধরে রেখেছিলাম। আমাদের মধ্যে কি আল্লাহ তার রহমতের ফেরেশতা পাঠিয়েছিল? আন্দোলনে যেভাবে আমরা বলে থাকি যে আমাদের কুদরতি ভাবে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিল মানুষের মধ্যে। তাহলে আসলে এই আন্দোলনে সত্যিকার অর্থে আমি যদিও 2 দফায় রিমান্ডের পরে আপনার 1 আগস্ট আমি নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনার সেটা সাংবাদিকদের প্রয়োজনে বলছে, ভাই আন্দোলন একটু স্তব্ধ হয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন, আপনারা বললে আন্দোলন চালু হবে। তখন আমি বলছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে। কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক কর্মী সমাজের রাস্তা, কোনো গণ আন্দোলন, সাংবাদিক, শিল্পী, শিক্ষক, সাহিত্যিক, এইসব রাজনৈতিক দলের বাইরে এই পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের 52 ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী তার শাসনামলে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, বাকশাল কায়েম হয়েছে, সেটার সমালোচনা আছে। প্রত্যেক মানুষেরই উত্থান পতন, ভালো মন্দ অনেকগুলো দিক আছে। কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবুর রহমানও এই বিক্ষুব্ধ জনতার রোষানলের কারণেই আর্মি অফিসারদের হাতে নিহত হয়েছিলেন। আমি জানি না সেই প্রেক্ষাপট সে সময় কি হয়েছিল, কিন্তু আমরা হাসিনার 16 বছর এই একদলীয় শাসন থেকে আমরা এইটুকু রিয়ালাইজ করতে পেরেছি যে ওই সময় আসলে কিভাবে তাহলে এই নির্মম নিষ্ঠুরতা চলেছিল। আজকে শেখ হাসিনার মতো এত একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন, শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে পালিয়ে যেতে হয়েছে। অথচ কত অহংকার উদ্ধত্ত, শেখ মুজিবের কন্যা পালায় না, কত কথা বলেছে, পালিয়ে গেছে। এবং দেখেন 1 বছর হয়েছে আওয়ামী লীগের নামে একটা মিছিল করার জন্য প্রকাশ্যে একটা লোক পাওয়া গেল না, একটা সংগঠন, একটা মিছিল সারা দেশে গত 1 বছরে দেখা গেল। আমরা যখন আন্তর্জাতিক ভাবে
বিভিন্ন সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস এদের সাথে যখন মিটিং করি, এরা অনেকে বলে যে তোমাদের অন্তত একটা রেকনসিলিয়েশন প্রক্রিয়ার দিকে যেতে হবে, মানে পুনর্মিলন, অন্তত যে যারা বড় ধরনের ক্রিমিনাল অপরাধের সাথে অভিযুক্ত ছিল, এই গুম খুন লুটপাট অত্যাচার নির্যাতন, তাদের বিচারের পরে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালায় নাই, কিংবা যারা সহজ সরল ভাবে রাজনৈতিক একটা দলকে সমর্থন করে ওই বিবেচনায় দল করত, তাদের প্রশ্নে একটা সেটেলমেন্ট হওয়া দরকার যে তারা আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি পারবে না, কিংবা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আমরা তাদেরকে বলেছি, দেখো গত 1 বছরে আওয়ামী লীগের নামে কোন জেলায়, উপজেলায়, ঢাকা শহরে একটা মিছিল পর্যন্ত হয়নি। কারণ মানুষের এই গণপ্রতিরোধে আজকে যারা আওয়ামী লীগ করেছে তারাও তওবা করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, এবং কার্যত শেখ হাসিনা এবং তার সিনিয়র লিডাররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে। এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে উচিত না, এই কারণে যে এই রকমের চরম মানবতা বিরোধী অপরাধ, গৃহীত হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, তাহলে আরেকজনও এটাতে এনকারেজ হবে। কারণ বাংলাদেশে আমরা দেখেছি গত 50 বছরে ক্ষমতা দখল এবং ক্ষমতা ধরে রাখার জন্য অনেকেই ক্ষমতায় গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যে কারণে কিন্তু আজকে আমরা আলোচনা করছি, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে মিটিং, আমি ঢাকায় থাকলে ওখানে থাকতাম, যে আমরা একটা মেজর পরিবর্তন চেয়েছি শাসনতান্ত্রিক ব্যবস্থায়। সেটি হচ্ছে আপনার পিআর কিংবা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এখানে আপনারা যেহেতু